হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। রাজ, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। খাবার শেষ করে আরাম করে বসে কথা বলবো। ডাইনিং টেবিলের উপর খাবার রাখা, হাত যেন দুতলা বাসায় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাস্তার চেয়ারটা টেনে বসার সময় মেয়েরা রাজকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাজ বসে মুচকে হাসি দিয়ে বলে, সমস্যা নেই স্যার, খাওয়া দাওয়া করে কথা বলবো। আর স্যার, আজ এত আয়োজন করা হয়েছে কেন? কোনো বিশেষ অনুষ্ঠান নাকি? মেয়েরা রাজের কথা শুনে মুচকি হেসে বলে, কি আর বিশেষ অনুষ্ঠান, হয়তো আজ কেউ বাসা ছেড়ে চলে যাবে, তাই থেকে ভালো মন্দ খাইয়ে বিদায় দিব। রাজ বুঝতে পারছে না কার জন্য এত আয়োজন করা হয়েছে আর কেই বা আজ বাসা থেকে চলে যাবে, তাই সে প্রশ্ন করে ফেলে, স্যার, বাসা থেকে কে চলে যাবে? আর কই সে ব্যক্তি যার জন্য এত আয়োজন? মেয়েরা রাজের কৌতূহল আর অস্থিরতার দিকে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, আগে খাবারটা শেষ করো, পরে না হয় দেখবে কে বাসা থেকে চলে যাবে আর কার জন্যই বা এত আয়োজন। রাজা আর কিছু বলে না, তার খাবারটা শেষ করে একবার রিমির দিকে চেয়ে মুচকে হাসি দিয়ে সোফার দিকে চলে আসে। রিমি হচ্ছে মেহরাব সাহেবের একমাত্র মেয়ে, যাকে রাজ ভালোবাসে। রাজ বসে বসে চিন্তা করছে কি এমন জরুরি কথা যার জন্য মেহরাব তাকে এত গুরুত্ব দিয়ে কথাটা বলল। ব্যর্থতা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে। সচেতনভাবে সাফল্যের সঙ্গে একান্ত হলে সাফল্যই তোমার দিকে আকৃষ্ট হবে। রাজ খাবার শেষ করে সোফায় বসে বসে চিন্তা করছে কে আজকে বাসা থেকে চলে যাবে আর মেহরাব কেন আজ এত রহস্যময় কথা বলছে, বুঝতে পারছে না রাজ। ঠিক তখনই মেয়েরা সোফায় বসতে বসতে কথাটা বলে রাজকে। রাজ কথাটা মানে বুঝতে পারছে না, তাই মেহরাবকে প্রশ্ন করে ফেলে, স্যার, আপনার কথা মানে বুঝতে পারছি না। আমি তো গ্যাংস্টার রাফিন ভাইকে দেখে ফেলেছি। রাজ অবাক হয়ে একটু আগ্রহ নিয়ে বলে, স্যার, ওই বড় মাফিয়াকে তো কেউ কখনো দেখেনি, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে সেই বড় মাফিয়া রাফিন ভাই? মেহরাব জানে রাজ একটু বেশি মাইন্ড গেম খেলতে পছন্দ করে। রাজ সবসময় তার মাইন্ড দিয়ে যে কোনো ব্যক্তির সাথে ভাব তৈরি করতে পারে, কিন্তু মেয়েরা তাদের কাতারে পড়তে চায় না। সে নিজেও একজন মাইন্ড গেমার। এবার রাজকে বলে, তুমি জানো কি না জানি না, আর 5 বছর আগে রাফিনের সম্পর্কে একটা আর্টিকেল বের হয়েছে। আমি 5 বছর ধরে সেই আর্টিকেলটা নিয়ে গবেষণা করেছি। বলতে গেলে পুরো বইটা আমার মুখস্থ। সেই বইয়ে রাফিন কিভাবে মাইন্ড গেম খেলে প্রায় সবই লেখা আছে। মেহরাবের কথা শুনে রাজ একটু অবাক হয়, কারণ মাফিয়াদের নিয়ে মেয়েরা 5 বছর ধরে পড়ে আছে। রাজের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো রাস্তার মাইন্ডটা ঠান্ডা রাখার জন্য হাতে সবসময় 2টা মার্বেল রাখে। মেহরাবের কথা শুনে রাস্তার মার্বেল দুটো নাড়াতে থাকে। মেহরাব খেয়াল করে দেখে রাস্তার হাত দিয়ে 2টা মার্বেল নাড়াচাড়া করছে। এটা দেখে মেহরাব মুচকি হাসে। মেহরাব আর সাদা কালারের পাতলা একটা পাঞ্জাবি পরেছে। সেই পাঞ্জাবির পকেট থেকে প্রথমে একটা ছোট সাদা কালারের প্যাকেট বের করে। 2টা মার্বেল স্পষ্ট বোঝা যাচ্ছে প্যাকেটের মধ্যে। মেহরাব আবারও একটা ছোট সাদা কালারের প্যাকেট বের করে, যার ভিতর 3টা পিস্তলের বুলেট স্পষ্ট বোঝা যাচ্ছে। মেহরাব রাজকে উদ্দেশ্য করে বলে, রাজ, দেখো তো চিনতে পারছো কি না? রাজ সাদা প্যাকেট মোড়ানো 2টা জিনিস দেখে একটু অবাক হয়, কিন্তু মেহরাবকে বুঝতে দেয় না। রাজ হালকা মুচকি হেসে জবাব দেয়, স্যার, আমি জিনিসগুলো তো চিনতে পারছি, কিন্তু এগুলো কার সেটা তো আপনি ভালো করে বলতে পারবেন। মেহরাব একটু অবাক হয়, কারণ রাজ যে এত শান্তভাবে উত্তর দিবে তা আশা করেনি মেহরাব। রাজ, জানো কি, রাফিন যখন কোনো মিশনে বের হয় তখন সে তার মাইন্ডটা রাজ জানো কি, রাফিন যখন কোনো মিশনে বের হয় তখন সে তার মাইন্ডটাকে ঠান্ডা রাখার জন্য 2টা মার্বেল ব্যবহার করে। আমি তো জানতাম রাফিন তার মিশনের কোনো প্রমাণ রেখে যায় না, কিন্তু সে সাব্বিরের খুনটা করার সময় একটা ভুল করে ফেলে, আর সেটা হচ্ছে তার পিস্তল থেকে ছোড়া এই 3টি বুলেট। রাস্তার বাম হাত দিয়ে হালকা করে সোফায় একটা বাড়ি দেয়। মেহরাবের চোখ এড়ালো না, সে শান্ত একটা মুচকে হাসে। রাজ নিজেকে স্বাভাবিক করে মেহরাবকে বলে, স্যার, আজকে থানায় যাব না? সময় তো প্রায় হয়ে গেছে, রেডি হই নাকি? মেহরাব রিমিকে উদ্দেশ্য করে বলে, রিমি, তুমি দাঁড়িয়ে আছো কেন?
এসে আমার পাশে বসো। রিমি তার বাবার কথা অনুযায়ী তার পাশে যে বসে। এবার রাজকে উদ্দেশ্য করে বলে, না, আজ থানায় যাব না আমি, তোমাদের একটা গল্প বলবো। কি শুনবে তো রাজ? রাজ মেহরাবের এমন কথা আশা করছিল না। রাজের কেন জানি মনে হচ্ছে আজ এই শহরে তার ছদ্মবেশী পরিচয়টা প্রকাশ হতে চলেছে। রাজ বিনয়ী কণ্ঠে বলে, স্যার, থানাতে কোনো সমস্যা না হলে আমার গল্প শুনতেও কোনো সমস্যা হবে না। মেহরাব মুচকে হাসি দেয়, যেটা রহস্যময়। রাজ, তুমি জানো, তুমি যদি পুলিশে চাকরি না করে কোনো চলচ্চিত্রের কাজ করতে তাহলে খুবই ভালো অভিনয় করতে পারতে। এখন যেমন অভিনয় করছো, কারোর ধরার ক্ষমতা নেই। রাজ রাজ বুঝতে পারছে না কেন মেহরাব আজ এত রহস্যময় কথা বলছে। তবে কেন? রাজ তার মুখটাকে হালকা বাঁকা করে উত্তর দেয়, স্যার, আমি অভিনয় করতে পারবো কিভাবে, যেখানে আমি এই সব বিষয় থেকে দূরে দূরে থাকি, আর আপনি বলছেন আমি অভিনয় করি? আচ্ছা, এগুলো বাদ দাও, এখন একটা গল্প বলবো। রাজ, তুমি আবার গল্পটা শুনতে বিরক্ত বোধ করো না? রাজ তার মস্তিষ্ক রাজ তার মস্তিষ্ক রাজ তার মস্তিষ্কটাকে কয়েক সেকেন্ডের জন্য স্থির রেখে একবার সামনে মেহরাব আর তার পাশে বসা নীল রঙের ড্রেস পরা রিমির দিকে চেয়ে মেহরাবকে বলে, স্যার বলেন, আমি বিরক্ত বোধ করব না। মেহরাব তার চোখ থেকে চশমাটা খুলে সামনে টি টেবিলে সংবাদপত্রের উপর রাখে। একবার রাজ আর রিমির দিকে চেয়ে মুচকি হেসে বলতে শুরু করে, সময়টা আরও অনেক বছর আগে আমি আর রিমির মা দুজনকে ভালোবাসতাম, কিন্তু বাসা থেকে আমাদের মেনে নেয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে পালিয়ে যাব। আমরা চলে আসি অজানা দূর একটা শহরে। প্রায় 1 বছর পরই আমাদের ছোট সংসার আলো করে রিমি জন্ম নেয়। রিমির যখন 5 বছর বয়স, তখন আমরা আমাদের বাসায় যাই। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, আমাদের কেউ মেনে নেয় না। কিন্তু আমার আপন বড় ভাই আরমান আমাদের যেতে দেয় না। সবাইকে ভালো করে বুঝিয়ে আমাদের মেনে নিতে বলে। সবই ভালোভাবে চলছিল, কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটলো যা আমরা কেউ ভাবতেও পারিনি। মেহরাব এবার একটু থামে, সামনে বসে থাকা রাজের দিকে তাকায়। দেখে রাজ খুবই শান্ত আর আগ্রহ দৃষ্টিতে চেয়ে আসে। মেহরাব একটু মুচকে হাসে। রাজের থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে পাশে বসে থাকা রিমির দিকে তাকায় মেহরাব। রিমি খুবই আগ্রহ নিয়ে বসে আছে কখন আবার বলা শুরু করবে, কারণ এটা কোনো গল্প নয়, মেহরাবের জীবনের একটা অংশ। রিমিকে কখনো মেয়েরা তার ছেলেবেলার কথা বলে না, কিন্তু আজ হঠাৎই বলছে, তাই সে একটু অবাক হয়। মেয়েরা সময় নষ্ট করতে চায় না, তাই আবারও বলা শুরু করে, আমাদের সব কিছু সুখেই চলছিল, কিন্তু এক রাতের ব্যবধানে সব শেষ হয়ে যায়। আমি ওই দিন রাতে একটু রাত করেই বাসায় ফিরছিলাম, কিন্তু বাসায় যে এমন একটা দৃশ্য দেখতে হবে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। কারণ গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে রিমির মা, আর পাশে রক্তমাখা দেহ নিয়ে পড়ে আছে আমার বড় ভাই আরমান। কেউ বলতে পারছিল না এটা কিভাবে হয়েছে। পুলিশ এসে ঘটনাটা তদন্ত করে জানায়, রিমির মা মারা যাবার আগে তাকে যৌন হয়রানি করেছে, আর সেটা করেছে আমার বড় ভাই আরমান, যার জন্য রিমির মা আরমান ভাইকে মেরে নিজেও ফাঁসিতে ঝুলে যায়। রিমির মা মারা যাওয়ার আগে চিঠিতে লিখেছে, কথাগুলো যা পরে সবাই জানতে পারি। আরমান ভাইয়ের 2টা ছেলে ছিল, কিন্তু কি নাম মনে করতে পারছি না। আমাদের অনেক সম্পদ ছিল, যার কারণে ভাবি আর তার ছেলেদের কোনো সমস্যা হয়নি। আমি 5 বছরের রিমিকে নিয়ে ঢাকায় চলে আসি। অজানা শহরে এসেই পুলিশের ছোট পদে একটা চাকরি পাই, আর আস্তে আস্তে আমি এখন কমিশনার পদে এসেছি। মেয়েরা কথাগুলো বলে থেমে যায়। এখন পরিবেশটা নির্বতে চেয়ে আসে। সেকেন্ড শোনা যাচ্ছে দীর্ঘ নিঃশ্বাসের শান্ত শব্দ। রিমির চোখে পানি চিকচিক করছে, যেন চোখের পলক ফেললে পানি বের হয়ে পড়বে। তার মনে পড়ে যায় ছোটোবেলায় সেই ভয়ঙ্কর ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠে রিমি দেখতে পায় তার মা ফ্যানের সাথে ঝুলে আসে, জিহ্বাটা অর্ধেক বেরিয়ে আসে। রিমি এটা দেখে কান্না শুরু করে, কিন্তু তার কান্না থামানোর মতো কেউ সেখানে ছিল না, কারণ তার জননী পৃথিবী ছেড়ে চলে গেছে। রিমি আর কিছু মনে করতে পারে না, কারণ সে প্রতিদিন রাতে এই স্বপ্নটা দেখে। রিমি চোখ জোড়া থেকে অঝরে পানি পড়তে থাকে। মেয়েরা রিমির কান্না থামায় না, কারণ সে আজ তার ছোটোবেলার কথা শুনে ইমোশনাল হয়ে পড়েছে।
মেহরাবের বলা ঘটনাটা শুনে রাজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, কিন্তু সে তার অতীত নিয়ে ভাবতে চায় না, কারণ মানুষ অতীত নিয়ে বেশি ভাবলে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা কমে যায়। রাজ অতীতকে নিয়ে ভাবে না, সে ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা করে। তবে ঘটনাটা রাজের কাছে পরিচিতই মনে হচ্ছে। মেহরাব রাজকে জিজ্ঞেস করে, রাজ, তোমার দেশের বাড়ি কোথায় যেন? চট্টগ্রাম কোনো এক গ্রামে। আচ্ছা রিমি, তুই কি এমন কাউকে ভালোবাসবি যে কিনা প্রতিদিন রাতের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসে? রিমি চমকে ওঠে। কেন তার বাবা তাকে এমন প্রশ্ন করলো, বুঝতে পারছে না যে সে এই প্রশ্নের জবাবে কি দেবে। রিমির মনে পড়ে যায় রাজের ওই দিনের কথাটি। রিমি আমতা আমতা করে বলে, না না বাবা, তেমন কাউকে আমি আমার জীবনের সাথে জোড়াবো না। রাজ প্রশ্নটা শুনে অবাক হয়ে যায়। ওদের আগ্রহ নিয়ে রিমির উত্তরের অপেক্ষা করে। রিমির উত্তর শুনে রাজ নিচের দিকে চেয়ে মুচকি হাসে। রিমি, আমি জানি তুমি রাজকে পছন্দ এবং ভালোবাসো। আচ্ছা, যদি তুমি শোনো, তুমি যাকে ভালোবাসো তার বাবা তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, তাহলে কি তুমি তাকে ভালোবাসবে? মেহরাবের কথাটা শুনে রাজ শান্ত হয়ে নিজের জায়গায় বসে আছে, কিন্তু রিমি বসা থেকে উঠে দাঁড়ায়, তার বাবাকে প্রশ্ন করে ফেলে। কি বলতে চাইছো বাবা? বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না। রিমি, তুমি হয়তো ভালো করে জানো না, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে কোনো পুলিশ অফিসার না, আমারই বড় ভাই আরমানের ছেলে। কথাটা শুনে রাজ নিজের জায়গায় শান্ত হয়ে বসে আছে। মেহরাব জানতো রাজ কেবল ঠান্ডা মাথায় গেম খেলতে ভালোবাসে, কিন্তু তার যে আসল পরিচয় ফাঁস হয়ে গেছে সেই দিকে তার কোনো চিন্তাই নেই। এমনভাবে বসে আছে যেন এখানে কিছুই ঘটেনি। রাজ নিজের জায়গায় বসে আছে আর মুচকি হেসে মেহরাবকে বলে, স্যার, আপনার সামনে কি আমি একটা সিগারেট জ্বালাতে পারি? মেহরাব অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে রাজের দিকে। সিগারেট খাওয়ার কোনো অনুমতি সে দিবে না রাজকে, কিন্তু মেহরাবকে আরও অবাক করে দিয়ে রাজ পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট মেহরাবকে দেয় আর একটা নিজের ঠোঁটে চাপে। মেহরাব সিগারেটটা হাতে নিয়ে ময়লা ঝুড়িতে ফেলে দেয়। রিমি কেবল পোকার মতো চেয়ে আসে রাজের সিগারেট টানার দিকে। ডান হাতে 2টা মার্বেল আর বাম হাতে দিয়ে সিগারেট টানছে। মেহরাব রিমিকে বলে, রিমি, তুমি এখন তোমার রুমে যাও, আর আশা করি তুমি বুঝতে পেরেছ আমি কেন ওই দিন তোমার রাজ থেকে দূরে থাকার জন্য বলেছিলাম। বাবা, আমি রাজের সাথে একটু একান্ত কথা বলতে চাই। রাজ কিছু বলে না, নিজের মতো করে সিগারেট টানছে। মেহরাব উচ্চস্বরে বলে, রিমি, তোমাকে আমি যেতে বলেছি, একটা ক্রিমিনালের সাথে তোমার কোনো পার্সোনাল কথা নেই। রিমি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। রাজ মুচকি হেসে বলে, স্যার, আমাকে এখন কি করবেন? থানা নিয়ে যাবেন? লাভ নেই, লাভ নেই। পৃথিবীতে এখনো কোনো জেল নেই যেখানে এই রাজকে আটকে রাখবে। রাজ, তুই নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। তোকে বলেছিলাম আমার সাথে মাইন্ড গেম খেলতে, তুইও রাজি হয়ে গেলি। গেমটা শুরু করেছিস তুই, কিন্তু শেষ করব আমি। গেম? মাইন্ড গেম? আমি খেলতে যেমন ভালোবাসি, ঠিক তেমনই অন্যকে দিয়ে খেলাতেও ভালোবাসি। আমাকে তুই থানায় নিয়ে 5 মিনিটও রাখতে পারবি না, কারণ এর আগেই রাষ্ট্রপতি ফরহাদ আমাকে বের করে আনবে। মেহরাব শব্দ করে হেসে হেসে বলে, আচ্ছা, তোকে নিয়ে গিয়ে আমি 5 মিনিটও রাখতে পারবো না, তাই তো তুই দেখবি আমার কি ক্ষমতা তোকে। মেহরাব আর কথা বলতে পারে না। মেন দরজায় কেউ কলিং বেল বাজাতে থাকে। রিমি কলিং বেলের আওয়াজে চমকে উঠে দাঁড়ায়। একবার সোফায় বসে থাকা রাজের দিকে তাকায়, আরেকবার দরজার দিকে তাকায়। রিমি তাড়াতাড়ি যেয়ে দরজাটা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকটাকে দেখে রিমি অবাক হয়ে যায়, আর সোফায় বসে থাকা রাজ শব্দ করে হাসতে থাকে। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? রিমি ভাবতে পারেনি এত সকলে রাষ্ট্রপতি ফরহাদ তাদের বাড়িতে আসবে। ফরহাদকে দেখে রাজ একটু শব্দে হাসে। মেহরাব নিজের জায়গায় আরাম করে বসে আছে। ফরহাদকে দেখে যে অবাক হবে, কিন্তু সে তো হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে যে ফরহাদ আগে থেকে আসবে এখানে, সেটা মেহরাব জানতো। ফরহাদ যে সিঙ্গেল সোফায় বসে। রাজ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ফরহাদের সামনে ঢিল মারে। ফরহাদ রাজের কাহিনী দেখে একটু মুচকি হাসে। রাজ সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে মেহরাবকে উদ্দেশ্য করে বলে, মেহরাব, আমি বলেছিলাম পৃথিবীর এমন কোনো জেল নেই যেখানে আমাকে আটকিয়ে রাখবে। তুই আমাকে ধরার জন্য 5 বছর ধরে পড়ে আছিস, কিন্তু আজ আমি তোর সামনে বসে আছি।
কিন্তু তুই আমাকে কিছুই করতে পারবি না। তোর সাথে ফরহাদের অনেক আগে থেকেই পরিচয়। ফরহাদের নামে 19টা মার্ডার কেস রয়েছে, কিছু ডাকাতি আর ছোটোখাটো কিছু মামলা রয়েছে, কিন্তু সে কিভাবে এত অল্প বয়সে রাষ্ট্রপতি হয়ে গেছে বুঝতে পারলাম না। ফরহাদের সম্পর্কে অনেক তথ্য ভুল এবং নকল। অনেকেই বলতো রাফিনের কারণে ফরহাদ রাষ্ট্রপতি হতে পেরেছে। তুই জানিস কি রাজ, পৃথিবীটা অনেক ছোট, কিন্তু এত ছোট পৃথিবীতে বেঈমান লোকের অভাব নেই। ধর আর তেমনই কেউ বেঈমানি করবে তোর সাথে। রাজ মেয়েরা কথাটা বুঝতে পারছে, কিন্তু বেইমানি করবে কে সেটা তার জানা নেই। রাজ কখনো বেঈমানকে বাঁচিয়ে রাখে না। শত্রুকে বিশ্বাস করা যায়, কিন্তু বেঈমানকে রাজের সাথে বেঈমানি সম্ভব না, কারণ আমি বেঈমানকে বাঁচিয়ে রাখি না। যদি সে বেঈমানটাকে মারার জন্য কোনো বেঁচে না থাকে তাহলে কেমন হবে? হঠাৎ করে সিনেমার সাথে সিগারেটে ছোট টুকরোটা কি টেবিলের উপরে পেতে রেখে রাস্তাকে বসে থাকে। রাজ, আমি ক্ষমতার পাগল। তুমি যেমন মাফিয়াদের কিং, ঠিক তেমনই আমার প্রয়োজন বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতাবান হওয়ার। কিন্তু তোমাকে সেটা বলার পর তুমি আমাকে না করে দিলে, তাই তোমার সাথে আমি একটা মাইন্ড গেম খেললাম। আর মাইন্ড গেমটা আমি এত সূক্ষ্মভাবে খেলেছি যা তুমি নিজেও ভাবতে পারো। মেয়েরা কথাটা শুনে একটু মুচকি হাসি দিয়ে মাটির পেছন থেকে বয়ান শিখতে নাইলে বের করে হাতে না বলে, আমার কি মনে হয় জানিস রাজ, ওর সাথে ফরহাদের বেইমানি করে। রাত আরেকটা সিগারেট জ্বালায়। সিগারেটের ধোয়ার গন্ধে পরিবেশটা রাত জানে সে পুরুষ আমি তবে ফরহাদ তার সাথে বেইমানি করে নিজের বিপদ নিয়ে রাত এবার একটু ভুল করে। রাজ কখনো বেঈমান আর দুর্বলদের সঙ্গে মাইন্ড গেম খেলতে পছন্দ করে না। তাদের সঙ্গে বসে থাকা ফরহাদ আর মেয়েরা তার খুব ভালো হয়। কিন্তু এখানে বসে শান্ত হয়ে সে কিভাবে বেঁচে যাবে এটা চিন্তা করে মেয়েরা তো শান্ত করতে পারে না। তাই সে এই ফোনে বলে, আচ্ছা ফরহাদ, রাফিকে তাকেও তো ধরতে হবে। তারা কিছু বলবে, কিন্তু এর আগে রাফিনকে দেখতে সম্ভব, কারণ সে আমার থেকেও দ্রুত মাইন্ড গেমার। তাকে ধরবে। মেয়েরাদের প্রশ্নে একটু জনপ্রিয় ফরাদের অনেক বেশি রাত কথাটা শুনে মুসকে হাসে। মেয়েরা কিছু একটা ভেবে মুসকে হাসে, যে হাসিতে আছে রহস্যটা। মেয়েরা বলে, মাফিয়ার মাস্তানি শহরে এবার ভাইকে বাঁচাতে আরেক ভাইকে আসতেই হবে। রাজকে বাঁচাতে রাফিন আসবেই। খেলবো আবার রাফিনের সাথে মাইন্ড গেম, দেখাবো মাস্তানি শহরে আমার মাস্তানি। রাজ আর সময় নষ্ট করতে চায় না, তাই উঠে দাঁড়িয়ে মেয়েরাদের কাছ থেকে পিস্তলটা নিয়ে রিবির মাথায় ধরে। যেন টিকারটা চাপ দিলে গরম ভুলে রিবির মাথাটা ভুট করে বুলেটটা বের হয়ে যাবে। রিমি ভাবতে পারেনি রাস্তা আসতে এমন কিছু করবে। রিমি এখন বুঝতে পারছে সে একটা আর বুঝতে পারছে কেন রাস্তাকে রিমি ভয় পেয়ে যায়। রাস্তা এমন ফরাদ বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু মেয়েরা নিজের স্থির হয়ে বসে আছে। সামনে যে রাস্তা রিমি, আমি জানতাম আমার সাথে এমন কিছু একটা হবে, তাই তোমাকে রিজেক্ট করে দিতাম। আজ যদি তোমাকে ভালোবাসতাম তাহলে তোমার মাথায় পিস্তল ধরে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম। রিমি, মাঝখানে সবটা পুরো কারণ। আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আর যারা রাফিয়ান তাদের কোনো প্রেসিডেন্ট থাকতে নেই। কোনো রাফিয়ান যদি দুর্বল পয়েন্ট থাকে তাহলে তার মাইন্ড গেম খেলার চাপটা একটু বেশি থাকে। রিমি রাজের এমন থেকে সামান্য ভয় পায়। দিকে বলতে থাকে, কি মনে হচ্ছে আমি খেলার পুতুল? আমাকে নিয়ে তোমার রাত এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে দাও।
পূর্ণি কথাটা বলে রাজের থেকে দূরে দৌড়ে নিচে চলে আসে। রাজ তার গান পাড়াতে সবাই দৌড়ে আসে। মেয়েরা ঘর থেকে এসে দাঁড়ায়। রাজের সামনে গিয়ে হাসতে হাসতে বলে, রাজ, তোকে এখন যেতে হবে আমার সাথে। আমি যাব না। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এখানেই তোদের দুটোকে মেরে চলে যাবো। কথাটা বলে রাজের হাতে থাকা পিস্তল থেকে মেয়েরা ছুটে পালায়। রাজ রাজকে পিস্তল ছুটে আবারও হাসতে হাসতে বলে, ভুল ভুল করলি রাজ, তুই তোর সাথে হালকা মাইন্ড গেম খেললাম। বলে তার মুখ অফিস থেকে পা বের করে রাজের সামনে রাখা। রাজ এবার করে মেয়েরাকে পাঞ্জাবি খোলা করতে যাবে। রাজের একটা দীর্ঘ ফরহাদ, তুই কাজটা ঠিক করবি। আমি জানি তোরা আমাকে এখন মারবে না, কিন্তু বলছি আমাকে মেরে ফেল, নয়তো আমি বেঁচে গেলে কিন্তু বেইমানের শাস্তি তোর পেতেই কিন্তু হবে অথবা ভয় পায়। শুনতে পায় মেয়েরা ভাব পড়াতে উচ্চ স্বরে হাসির শব্দ। কিছু ছেলে রাজের কাছে হেঁটে আসছে। পূর্ণিমার আলো ভরে পড়েছে চারপাশে। মেলা হওয়ার গতিবেগ পরিবর্তন হচ্ছে। চাঁদের আলোয় রাজের জ্ঞান ফিরে নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আলোচনা করেছে। চোখ জোড়া দিয়ে চারদিকে পরিবেশটা দেখছে রাজ। আশেপাশে কিছু গাছপালা আছে, মধ্যে খোলা মাঠ। চাঁদের আলোয় জায়গাটা অনেকটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু কিছু ছেলে হাতে একটি 47 নিয়ে দাঁড়িয়ে আছে। দূরে বসে আছে কিছু পরিচিত লোক। রাজের চোখের সামনে সকলের দৃশ্যটা ভেসে ওঠে। পেছন থেকে কেউ শব্দ করছিল, এরপর কি হয়েছিল জানি না। রাজের জ্ঞান ফিরেছে দেখে একটা ছেলে সামনে বসে থাকা কালো পাঞ্জাবি পরা আগন্তুককে পেছন থেকে রাস্তায় এসে দেখে আগন্তুকটাকে দেখে রাজের মন থেকে একটা শব্দ বেরিয়ে আসে। রাত যেন একটা নিঃশ্বাসে কোনো পাচ্ছে না। রাতের কাছে মনে হচ্ছে সে শুধু শুধু গান করছে। নিজের কাছে নিজস্বতা আর কিন্তু সত্যি সামনে সালমান, আমাকে এখানে ধরে আনার মানে কি? তুই জানিস না আমার এগুলো পছন্দ না? সালমান পিছন থেকে চেয়ারটা টেনে পায়ের উপরে পা তুলে বসে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায় আর এক করে দুজন দুজনের অনেক পরিচিত। মাঝখানে শহরে শান্তি সমস্যা নিয়ে বসে আছে। কারণ পরিচয় এই শহরের পরিসংখ্যা রাজ হিসাবে, আবার আরেকজনের পরিচয় শহরের পরিসংখ্যা সালমান খান হিসাবে। সালমান আস্তে আস্তে বলে, মাফিয়া কিং রাফিয়ান সিটির মাস্টার মাইন্ড গেমার রাজ ভাই এখন বাধা আছে রক্তাক্ত শরীর নিয়ে আমার সামনে বসে আছে। ভাবা যায় বিষয়টা, যেখানে কিনা রাজভাই নিজের ভাগ্যটা নিজেই লেখে, কিন্তু আফসোসের বিষয় হলো নিজের মাইন্ড কিন্তু নিজেই ফেসে গেল রাজভাই। সালমান কথাটা বলে হাসতে থাকে। সালমানকে উদ্দেশ্য করে বলে, সালমান, তুই হয়তো জানিস আমি কেমন মাইন্ড জানি। আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমার পিছনে একটা ব্যাটম্যান আছে, কিন্তু তোর কিছু ছেলে আর কিছু অস্ত্র নিয়ে রাজের সাথে এসেছিস যুদ্ধ ঘোষণা করতে। সে আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। সালমান, আগের বার তোকে দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা আমার বড় ভুল ছিল, কিন্তু আমি এবার আর কোনো ভুল করতে চাই না। রাজের কথা শুনে মাথা হাসে সালমান। রাতের মাঝখানে সারা খাওয়া যার মাথা দিন দিয়ে রাতে রাতকে অনেকে দেখে থাকলেও রাতকে খুবই যার আভাস পাওয়া যায় এই ছবির থেকে। রাতের আধারে এসেই রাতের আধারে মিলে যায়। মাঝখানেটাও যেন কম জানে না। সালমান মাঝখানে কিছুটা রাফি আসলে আমি ভেবেছিলাম রাফি হয়তো বড় মানুষ, কিন্তু আসলে একটা মাইন্ড গেমার ভুলভাল আর অন্ধবিশ্বাস করাটা জীবনের কোনো একটা সময় বড় সমস্যা হয়ে যায়। ঠিক তেমন রাফিটা একটা গরিব খাতার মধ্যে ফেলে দিয়েছে, যা থেকে চাইলেও সে বেরিয়ে আসতে পারে।
তোকে নিজের জালে ফাঁসিয়েছি। রাজ তাকে পাশা দিয়ে মারতে হিট করে বলতে লাগলো, ফরাদ, আমাকে এখানেই মেরে দে, নয়তো সময় যত বাড়বে আমার মাইন্ড গেম তত বেড়ে যাবে। হয়তো কিছুক্ষণ পর এখানে কেউ উপস্থিত হবে। তুই জানিস আমি শত্রুকে ছেড়ে দিলেও বিশ্বাসঘাতকে ছাড়ে না। সালমান আর ফরাজ রাজের কনফিডেন্স দেখে হালকা অবাক হয়। সালমান তুই চিন্তা করিস না রাজ। রাফিন আসলে দুটোকে একেবারে পৃথিবীতে সবাই ধোঁয়াশার মধ্যে বাস করে। তুই হয়তো জানিস রাজ আর রাফিনকে পিছন থেকে মারার সাহস সবারই থাকে। সামনে এগিয়ে টোকা দেওয়ার সাহস করে। কথাটা শুনে সালমান রেগে রাজের বামে রাজের গায়ে সকলের সাদা গেঞ্জিটা সালমানের স্বর্গে রাজের চোখ ফুটিয়ে রাখতে হালকা লম্বা চুলগুলো ধীরে ধীরে হালকা বড় বড় ঘন নাড়ি, মুখে লেগে আসে রক্ত। এখন রাজকে পুরো সালমানের আচ্ছা তুই এখন আসছেন না কেন? আমার আর ভালো লাগছে না। মন চাচ্ছে এখনই মেরে দিই কুত্তার বাচ্চাটাকে। একটা কথা আছে। একটা আগুন মাথায় বড় লম্বা যার জন্য মুখটা বোঝা যাচ্ছে না। মুখে সিগারেট লাগিয়ে রাজকে কাছে আসতে থাকে। একটা ছেলে চেয়ার এনে দিলে আগন্তুকটা পায়ের উপর পা তুলে সিগারেট টানতে থাকে। এবার আগন্তুকটা তার লম্বা থেকে হালকা সরিয়ে তাকে দিতে তাকায়। রাজ অবাক হয়ে যায়, মুখ ফুটে বলে, মেহরাব। মেয়েরা হাসতে থাকে আর রাজকে বলতে থাকে, রাজ, তোকে একদিন চ্যালেঞ্জ করেছিলাম, আমার সাথে মাইন্ড গেম খেলতে তুইও রাজি হয়ে গেলি। বাস শুরু করলাম মাস্টার মাইন্ড গেম খেলা। আসলে আমি অনেকটা বোকা, না হলে 5 বছর ধরে যাকে ধরার জন্য এত কিছু করেছি সে আমাকে বোকা বানিয়ে আমার সাথে আমার বাসায় থেকেছে, অথচ আমি তা বুঝতেও পারিনি। তুই ভালোই খেলেছিস, কিন্তু একটা জায়গায় এসে ভুলটা করে ফেলেছিস। জানিস কোনটা? শোন তাহলে। সাব্বিরের লাশের পাশে 2টা মার্বেল পাওয়া যায়, যেটা আমি সাইফুল ছাড়া কেউ জানতো না। আমি জানতাম রাফিন তার মাথা ঠান্ডা রাখার জন্য 2 হাতে 2টা মার্বেল ব্যবহার করত। তাই আমি শিওর হই যে সাব্বিরের খুনটা রাফিনই করেছে। আমি প্রতিদিনই লক্ষ্য করতাম তোর বাম হাতে সবসময় 2টা মার্বেল থাকতো। মাঝে মধ্যে তোর কেবিনে গেল মার্বেল তোর টেবিলের উপর রাখা থাকতো, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই ছিলে আসল খুনি। ইকবালের কিছু কথা তোর উপর আমার সন্দেহ হয়, তাই তোর কেবিনে গিয়ে আর কিছু কথা শুনে ফেলি, আর তোর উপর আমার সন্দেহের জাল বিছিয়ে দিই। ফরহাদ তোকে এই শহরে পাঠিয়েছে। হঠাৎ কেন পাঠালো সেটাই বুঝতে পারছিলাম না। আমি চিন্তা করতে থাকলাম যে ফরহাদ এত অল্প বয়সে কীভাবে রাষ্ট্রপতি হলো। তাই ফরহাদের সম্পর্কে তথ্য বের করতে থাকলাম, কিন্তু ফরহাদের কোনো ভেজাল ছিল না। তবে ফরহাদও একটা ভুল করে ফেলেছে, যেটা আমার জন্য রহস্য উন্মোচন করার এক ধাপ এগিয়ে নিয়ে সাহায্য করে। ভুলটা হলো কিছু সার্টিফিকেটে তার বিভিন্ন পরিচয় দেয়া। খুনির পিছনে আর নিজের মাইন্ড গেমটা খেলতে চাই না। বন্ধু ছিলাম কিছুদিনের জন্য, লেগে পড়লাম ফরহাদের পিছনে আর তার সম্পর্কে সব তথ্য পেয়ে যাই। ফরহাদের সাথে একটা পার্সোনাল মিটিংয়ের আয়োজন করলাম। ফরহাদও রাজি হয়ে গেল। এক এক করে যখন সব তথ্য ফরহাদের সামনে রাখতে শুরু করি, সে এটা ঘাবড়ে যায়। আমি তাকে একটা অফার করি, রাফসান আর রাফিনকে আমার চাই। এর বদলে আমার কাছে যতগুলো তথ্য আছে সবগুলো তাকে দিয়ে দেব। মেয়েরা কথাগুলো বলে এবার থামে। হাতে থাকা সিগারেটটা শেষ হয়ে আসছে। মেয়েরাব আরেকটা টান দিয়ে শেষ অংশটুকু মাটিতে ফেলে দেয়। মেয়েরাবের কথা শুনে রাজ অবাক হয়ে যায়, কারণ সে মেয়েরাবকে যতটা বোকা ভেবেছিল ততটা সে না। রাজ নিজেকে কেমন যেন একাকিত্ব অনুভব করছে, যেন আজ তার মাইন্ড গেম খেলার দিন।
এতদিন সে সবাইকে মাইন্ড গেমের কুটি হিসেবে ব্যবহার করত, কিন্তু আজ নিজের অজান্তে সে আরেকজনের মাইন্ড গেমের কুটি হিসেবে চলছে। রাজ এখন বেঁচে যাবে যদি সে তার শেষের মাস্টার মাইন্ড গেমের কুটিটা চালাতে পারে। রাজ হি করে হেসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাকে এখনই মেরে দে। আমি যদি কোনোভাবে বেঁচে যাই তাহলে কিন্তু এক টাকাও ছাড়বো না। সব কটাকে পৃথিবীর শেষ প্রান্ত হতে ধরে নিয়ে আসব। পিস্তলের বুলেট মিস হতে পারে, কিন্তু এই রাফসানের কথা কখনো মিস হয় না। তাই বলছি, আমাকে মেরে দে। রাজ, তোর যেমন রক্তের নেশা, ঠিক তেমনই ক্ষমতাটা আমার কাছে নেশা। মেহরাবের ডিলটা আমার কাছে ভালো লেগেছিল, যার কারণে তোর সাথে হালকা মাইন্ড গেম আর বেইমানিটা করলাম। আমি জানি তুই ঠান্ডা মাথার খেলোয়াড়, কিন্তু আজ তোর কোনো মাইন্ড গেমই কাজে আসবে না। পাশে দেখছিস কত বডিগার্ড আছে, দূর থেকে স্নাইপার ফিট করা। হয়তো একটা বুলেটই যথেষ্ট তোর মতো মাফিয়াকে মারার জন্য। তুই জানিস বেঈমান আমার পছন্দ না। আমি বেঈমানকে খুব কষ্ট দিয়ে মারি। আর রাফসান সব জায়গা তার মাইন্ড গেম খেলতে প্রস্তুত। আমি আমার শত্রুকে দ্বিতীয়বার সুযোগ দেই, কিন্তু বেঈমানকে কখনো সুযোগ দেই না। রাফিন চলে এলে তোরা আর কিছু করতে পারবি না। এখনই আমাকে মেরে দে। রাজ, তোর জন্য আমার অনেক কষ্ট করা লাগছে। কেমন করে নিজের হাতে তোদের দুটোকে মারবো, একসাথে গ্যাং লিড দিতাম, কিন্তু কোনো এক অজানা কারণে আমি তোদের সাথে বেইমানি করলাম, সুযোগ তৈরি করে তোদের সাথে ছোট্ট একটা মাইন্ড গেম খেললাম। রাফি তার গাড়িটা রাস্তার পাশে দাঁড় করায়, গাড়ি থেকে নেমে আশেপাশে তাকায়। কিছু কালো কোট পরা ছেলে হাতে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। দূরে 3টা গাড়ি রাখা আছে, একটা গাড়ির আলো জ্বালানো। শিয়ালে স্পষ্ট বোঝা যাচ্ছে একজনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার সামনে 3জন বসে বসে সিগারেট টানছে, হয়তো কোনো আগন্তুকের অপেক্ষায় বসে আছে। রাফি তার হাতের পিস্তলটা রিলোড দিয়ে পিছনে প্যান্টে গুজে রাফি সামনের দিকে এগিয়ে যাবে, এমন সময় তার সামনে স্নাইপার বুলেট এসে পড়ে। রাফি দুপা পিছিয়ে যায়, আশেপাশে তাকায় দেখে একটা ছেলে হাতের ইশারায় তাকে জিজ্ঞেস করছে রাফির পরিচয়। রাফি কিছু না বলে চেয়ারে বসে থাকা লোকগুলোর কাছে যায়। চেয়ারে বেঁধে রাখা ছেলেটা মাথাটা নিচু করে বসে আছে। এবার হালকা করে সে তার মাথাটা উঁচু করে। রাফি অবাক হয়ে যায় রাজকে এভাবে বাধা অবস্থা দেখে, দৌড়ে রাজের কাছে যায়। রাজ আগন্তুকটাকে দেখে জোরে জোরে হাসতে হাসতে ফরাজ সালমান মেহরাবকে উদ্দেশ্য করে বলে, মারতে পারলি না আমাকে? অনেক সময় দিয়েছি, কিন্তু মাইন্ড গেম খেলার জন্য আমাকে মারলি না। এবার আর আমি সেই ভুল করব না। আমার পিস্তল থেকে 3টা বুলেট বের হবে, সেগুলো সব তোদের 3টার কপালে। নো মোর চান্স। রাজের এমন জোরে জোরে হাসা আর কথাগুলো শুনে সবাই আগন্তুকটার দিকে তাকায় দেখে লম্বা কালো কোট, মুখে কাটা মাস্ক, আঙ্গুল বের করা কালো মোজা, মাথায় বড় হুডালা টুপি, যার জন্য মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আগন্তুকটা মাফিয়াদের স্টাইলে সিগারেট টানছে, কেউ বুঝতে পারছে না কে এই অচেনা আগন্তুক। তাই সালমান চিৎকার দিয়ে বলে, ফরাদ, এটা রাফিন। আমি ওকে দেখিনি, কিন্তু তার আগমন সম্পর্কে আমার অজানা নয়। আমি রাফিন, মাস্টারমাইন্ড গেমার ইন মাফিয়া সিটি। এই শহরে কোনো এক মাস্টারমাইন্ড গেম খেলতে ছদ্মবেশ নিয়ে আসা। কথাটা বলে রাফি তার কাটা মাস্কটা হালকা সরায়। সবাই রাফিকে দেখে অবাক হয়ে যায়। রাফি মুচকি হেসে বলে, আমি জানি সবাই আমাকে দেখেছ, কিন্তু তখনকার পরিচয়টা ছিল অন্য। গরিব খ্যাত বোকা ছেলে যার নাম রাফি। রাফির কথা শুনে সালমান অবাক, কারণ ভার্সিটির কোনো এক ঝামেলার জন্য সালমান ভার্সিটিতে যায়, আর সেখানেই রাফিকে খ্যাত স্টাইলে দেখে, কিন্তু সে বুঝতে পারছিল না যে সেই খ্যাত ছেলেটাই মাফিয়া সিটির মাইন্ড গেমার। সালমান হাহা করে হাসতে হাসতে বলে, তোকে ভার্সিটিতে গরিব খ্যাত অবস্থায় দেখেছি, কিন্তু আজ তোর এমন অবাক করা স্টাইল দেখে আমি আসলেই বোকা হয়ে গেছি। মেহরাব নিজেও প্রায় অবাক, কারণ সে রাফিকে আগে থেকে চিনত। কোনো এক বৃষ্টির দিন রাফির সাথে মেহরাবের পরিচয় হয়। মেহরাবকে ছাতা দিয়ে সাহায্য করেছিল রাফি। সেদিনকার রাফি ছিল বোকা গরিব, কিন্তু আজ তার এমন অবাক করা আগমনে সত্যি মেহরাব অবাক হয়ে গেছে। তাই সে রাফিকে উদ্দেশ্য করে বলে, আসলে তুই ভালো একটা মাইন্ড গেমার, কিন্তু আজ সেই মাইন্ড গেম দিয়ে কিছু হবে না। আমার হাতের একটা ইশারায় তোদের দুজনের মৃতদেহ যাবে। কিন্তু আমার তোর সাথে মাইন্ড গেম খেলার অনেক ইচ্ছে।
আমি যাদের ধরার জন্য 5 বছর ধরে পিছনে পড়ে আছি তারা সবাই আমার সাথে দেখা করতে আমার বাসায় থেকেছে, অথচ আমি ধরতেই পারিনি। মাইন্ড গেম। কথাটা বলে সিগারেটে আরেক টান দেয়। মাইন্ড গেম কথাটা অতি ক্ষুদ্র, কিন্তু এর ব্যাখ্যাটা অনেক বড়। আমি সবাইকে আমার মাইন্ড গেমের গুটি হিসেবে ব্যবহার করি। কথাটা বলে রাফি পিছন থেকে পিস্তলটা বের করে মেহরাবের দিকে তাক করে বলে, তোকেও আমার মাইন্ড গেমের গুটি হিসাবে ব্যবহার করেছি, তাও আবার তোর নিজের অজান্তেই। শুনবি কিভাবে? তোকে সেই দিন বৃষ্টিতে পড়তে হলো কারণ তোর গাড়িটাও আমার একটা লোক নষ্ট করে দেয়, যার কারণে তুই বাস দিয়ে বাসায় যাবি। আমি তোকে ফলো করি, চেয়েছিলাম অন্য কোনোভাবে তোর সাথে পরিচয় হব, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল, যার কারণে বৃষ্টির জন্য আমার ছাতা দিয়ে তোর সাথে পরিচয় হলাম। আমি জানতাম ভার্সিটিতে কোনো ঝামেলা করলে আমাকে তোর থানায় নিয়ে যাবে, আর তোর উপকার করেছি বলে তুই আমাকে তেমন কিছুই বলবি না, তুইও আমাকে সাহায্য করবি। কেমন খেললাম তোর সাথে মাইন্ড গেম? রাফি রিলোড দেয়া পিস্তলের টিকারে চাপ দিবে, তখনই একটা সাইলেন্সার লাগানো স্নাইপারের বুলেট এসে রাফির পিস্তলে লাগে। রাফির হাতের পিস্তলটা খানিকটা দূরে পড়ে যায়। সবাই অবাক, কোথা থেকে স্নাইপারের বুলেট এসে লাগলো আর মেহরাবকে বাঁচিয়ে দিল। মেহরাব জোরে জোরে হাসতে থাকে। হঠাৎই যেন জায়গাটা নিস্তব্ধতা হয়ে গেছে। রাফি যে রাজের বাঁধনটা খুলে দেয়, কেউ কিছু বলে না। রাজ কোনো মতে বসা থেকে উঠে দাঁড়ায়, চোখে মুখে তার ক্লান্তি চেয়ে গেছে। রাফি পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে তার থেকে একটা সিগারেট রাজের ঠোঁটে দেয়। লাইটার দিয়ে সিগারেটে আগুন জ্বালায়। কোথা থেকে যেন স্নাইপার চালানো হচ্ছে। স্নাইপারের বুক কাঁপানো আওয়াজ চমকে উঠে সবাই। স্নাইপারের 2টা বুলেট এসে লাগে পাশে AK-47 নিয়ে দাঁড়ানো 2টা বডিগার্ডের কপালে। ফরাজ সালমান মেয়েরা বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির দিকে চেয়ে দেখে রহস্যময় ছেলেটা কেমন যেন উৎফুল্ল ভঙ্গিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। চারপাশে পিনপিন নীরবতা বিরাজ করছে। দূর থেকে দেখা যাচ্ছে একটা ব্ল্যাক কালারের গাড়ি এদিকে আসছে। গাড়িটা এসে মেয়েরাবের পাশে দাঁড়ায়। সবাই আগ্রহ দৃষ্টিতে চেয়ে আছে গাড়ির দিকে। গাড়ি থেকে একটা আগন্তুক নামে, যার পরনে সাদা কালারের একটা কোট, লম্বা হুডালা টুপি, মুখে সিগারেট তুলছে। বড় বড় টুপিটার জন্য মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। গাড়ি থেকে আরেকটা আগন্তুক নামে, যার পরনে মাফিয়া ব্যান্ডের। একই রকম ভঙ্গিতে হেঁটে রাজদের সামনে এসে দাঁড়ায়। কেউ বুঝতে পারছে না কারা এই আগন্তুক আর এখানে কি উদ্দেশ্যে এসেছে। নিঃশব্দ পরিবেশ, শুধু শোনা যাচ্ছে উপস্থিত মানুষগুলোর ঘন ঘন শ্বাস নেওয়ার শব্দ। নীরবতা ভেঙে দ্বিতীয় আগন্তুকটা মাথা থেকে হোটেলের টুপিটা সরায়। আগন্তুকটাকে দেখে রাফি চড়েই বলে, রিয়াজ তুই? আমি। এসে গেছি আমার ছোট ভাই, এবার খেলাটা খেলতে আমার দারুণ মজা হবে। রাফির কথা শুনে রিয়াজ হাসে। রাফিন ভাই, আমি তোমাদের জন্য আসিনি, এসেছি ছোট একটা মাইন্ড গেম খেলতে। সবসময় তোমাদের সাথে কাজ করেছি, দেখেছি তোমাদের মাস্টার মাইন্ড গেম কত সূক্ষ্মভাবে খেলো। সবাই তোমাদের নাম শুনলে ভয় পায়, কিন্তু আমাদের কেউ মানে না। আমার চাই ক্ষমতা, পাওয়ার, যেটা পেতে হলে তোমাদের সরাতে হবে। তাই ছোট একটা মাইন্ড গেম খেলতে চলে এলাম। রিয়াজের কথা শুনে রাজ অবাক হয়ে বলে, রিয়াজ, ক্ষমতা লাগলে আমাকে বলতি, দিয়ে দিতাম, কিন্তু পিছন থেকে বেইমানিটা না করলেও পারতি। আমার সাথে শত্রুতা করিস না রিয়াজ। পিস্তলটা তোরই থাকবে আর লাশটাও তোরই পাওয়া যাবে। আমি আমার শত্রুকে খুব কষ্ট দিয়ে মারি। রিয়াজের পাশে থাকা সাদা কোট পরা আগন্তুকটা অর্ধেক পোড়া সিগারেটটা মাটিতে ফেলে বলতে থাকে, মাইন্ড গেম। কত বছরের অপেক্ষায় আজ আমার গেমটা সম্পূর্ণ হবে। মাস্তানি জগতের মাফিয়া কিং হতে চেয়েছি, কিন্তু কিছু বন্ধু নামক শত্রুর জন্য তা পারিনি। আজ আমার সেই অনাকাঙ্ক্ষিত দিন চলে এসেছে। আজ হবে ফাইনাল মাইন্ড গেম খেলা। যে যত বেশি মাইন্ড গেম খেলবে তার হবে জয়, আর যে পারবে না তার হবে মৃত্যু। মেহরাবের কাছে আগন্তুকের গলার কণ্ঠ খুবই পরিচিত মনে হচ্ছে, তাই সে আগন্তুককে উদ্দেশ্য করে বলে, কে তুই আর কিসের মাইন্ড গেমের কথা বলছিস? আগন্তুকটা একটু শব্দ করে হেসে মাথার হোডালার টুপিটা সরায়। মুখে ক্লিন শেপ দেয়া, মুখটা শ্যামলা বর্ণের, ঠোঁটগুলো অনেক কালো মনে হয়। দিনে অনেক সিগারেট টানে। আগন্তুকের চেহারা দেখে কম বেশি সবাই অবাক হয়ে আছে। হাই গাইস, আই এম আনাফ, যাকে সবাই ঢাকার টপ বিজনেসম্যান আনাফ চৌধুরী বলে জানে। কিন্তু বিজনেস ছাড়া আমার একটা আলাদা জগৎ আছে, তাকে বলে আমিই জানি। বলছিস আনাফ সাহেব, আপনি এটা কিভাবে সম্ভব? হ্যাঁ আমি। অবাক হয়েছিস মনে হয়? পৃথিবীতে মানুষের কাছে অসম্ভব বলতে কিছুই নেই।
আমি মাফিয়া কিং হওয়ার জন্য দীর্ঘ 14 বছর ধরে মাইন্ড গেম খেলে আসছি, কিন্তু হঠাৎই রাফিন আর রাফসান নামক দুইটা ছেলে আমার সেই তৈরি করা সিংহাসন নিজের আয়ত্তে করে নেয়। সবাই আগ্রহের দৃষ্টিতে আনাফের দিকে চেয়ে আসে। কি বলতে চলেছে আনাফ? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আনাফ সবার দিকে তাকায়, দেখে সবাই তার দিকে আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে। আনাফ মুচকি হেসে পকেট থেকে আরেকটা সিগারেট বের করে টানতে থাকে। সেখানে এক প্রকার নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আনাফ সাহেব বলে, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দও তত কম। আমি মাফিয়ার সেই সিংহাসনে বসার জন্য কত কষ্ট করেছি, বছরের পর বছর মাইন্ড গেম খেলেছি, কিন্তু হঠাৎই দুইটা ছেলে এসে আমার সব প্ল্যান শেষ করে দিয়েছে। আমার কাজের পরিমাণ অনেক ছিল, কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পরও আমি হাল ছাড়িনি। শুরু করলাম নতুন মাইন্ড গেম খেলা। যেই খেলা শুরু করব, কিন্তু শেষও করব আমি। হঠাৎ সেই খেলার সমাপ্তি ঘটবে। কী রে রাফি, না মানে রাফিন, অবাক হয়েছিস আমার কথা আর আগমনে? এই রাফিন কখনো অবাক হয় না, কারণ রাফিন সব জায়গায় ঠিক মাইন্ড গেম খেলতে ভালোবাসে। আমি সত্যি জানতাম না যে তোর ভালো চেহারার ভিতরে লুকিয়ে আছে এমন একটা হিংস্র। কিন্তু আমি এখন একটা বিষয় বুঝতে পারছি না, যে তুই আমাকে কিভাবে চিনতে পেরেছিস। তোদের সাথে ছোট্ট একটা মাইন্ড গেম খেললাম এখানে। নুসরাত আমার নিজের মেয়ে না, সে আমারই কাছের এক বন্ধুর মেয়ে। আমার নিজেরই তো একটাই ছেলে, আর সেটা হলো রিয়াজ। এখনও শেষ হয়নি, আরও একটু টুইস্ট বাকি আছে। রিয়াজকে মাফিয়া টিমে ঢোকাই বিশ্বাসের সাথে। কিছুদিন ভালো কাজ করাই তোরা রিয়াজকে তাদের সাথে নিয়ে নিলি, ব্যাস আমার কাজ শেষ। ভাবলাম তোদের মাস্টার মাইন্ডের সাথে আমিও একটু খেলি। ঠিক তেমনভাবে একটা গেম সাজাই। রিয়াজ খবর দেয় রাফিন আর রাজ কোনো এক মিশনে ঢাকা এসেছে। আমি টার্গেট করি রাফিনকে। তাই তো সেদিন সকালে আমার কিছু লোক দিয়ে আমার উপরই হামলা করতে বলি, যেটা দেখে রাফিন আমার সাহায্য করতে চলে আসে। আর আমি তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমার বাসায় থাকতে দিই। রাফিনের প্রতিটা পদক্ষেপ আমি লক্ষ্য করি। তার পিছু নিতে নিতে আজ গেমটা শেষ করতে চলে এলাম। সবাই আনাফের কথা শুনে অবাক হয়ে যায়। ঢাকার একজন টপ বিজনেসম্যানের মাথায় এত কিছু ছিল, কেউ বুঝতে পারছিল না। রাফি দাঁতে দাঁত চেপে বলে, রিয়াজ, বেমানিটা না করলেও পারতি। আমার সাথে মাইন্ড গেম খেলতে ভালোবাসি এর মানে এটা নয় যে তুই আমাকে তোদের মাইন্ড গেমের গুটি হিসাবে ব্যবহার করবি। আনাফ পকেট থেকে একটা পিস্তল বের করে। দেখে বোঝা যাচ্ছে পিস্তলটা আগে থেকে রিলোড দেয়া। আনাফ পিস্তলটা রাজের দিকে তাক করে কেউ কিছু বলে রাখে। আনাফ পিস্তলের টিকেটে চাপ দেয়। বুলেটটা যেয়ে রাজের পায়ে লাগে। রাজ ব্যথায় কুকড়ে ওঠে। অতিরিক্ত ব্যথায় রাজ নিচে পড়ে যায়। এটা দেখে আনাফ জোরে জোরে হাসতে থাকে আর সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি অনেক মাইন্ড গেম খেলেছি, এবার একটু মাস্তানি টাইপের রকস্টার হয়ে গেলাম। তোর আমি অনেক মাইন্ড গেম খেলেছি, কিন্তু এবার একটু মাস্তানি টাইপের রকস্টার হয়ে গেলাম। এখানে সবাই সবার শত্রু। কেউ টাকার, কেউ ক্ষমতার লোভে এসেছে, আবার কেউ প্রতিশোধের নেশে এসেছে। সবার উদ্দেশ্যই আলাদা আলাদা। এতদিন মাইন্ড গেম আর হয়ে ভালো লাগতেছে না, তাই হাতটাকে ফ্রেশ করতে আমার হালকা মাস্তানি খেলা দেখাবো। রাফি চিৎকার দিয়ে গালি দিয়ে বলে, কুত্তার বাচ্চা, তুই এটা কি করলি? রোজকে গুলি করে দিলি কেন? তোকে আজ আমি নিজ হাতে মারবো, কিন্তু এখন না। আমার এখন মাইন্ড গেম খেলার নেশা চেপেছে। তোদের সবার সাথে মাইন্ড গেম খেলতে চাই আমি। মাইন্ড গেম, এই খেলাটা খেলতে সময় পাবি না। আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি খেলাটাকে এখানে শেষ করব। আনাফ কথাটা বলে রাফির দিকে পিস্তলটা তাক করে টিকেটে চাপ দেবে, তখনই পাশ থেকে মেয়েরাফ জোরে জোরে হাত তালি দিতে থাকে। সবার দৃষ্টি এখন মেয়েরাফার দিকে। এতক্ষণ চুপ করে থাকা ব্যক্তিটা এখন শব্দ করলো, যেন ঘুমন্ত বাঘ হঠাৎ করে জেগে উঠেছে। মেয়েরাফ ঠোঁট থেকে সিগারেটটা বাম হাতে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যায়। মেয়েরাফ সামনে যে একটু শব্দ করে বলে, আনাফ, খেলাটা ছিল আমাদের, হঠাৎ করে তুই আগমন, এটা ঠিক না। আমাদের খেলা আমরা খেলবো, তুই চলে যা, এটা তোর জন্য ভালো হবে। শোন মেহরাব, এক সময় তুই আমার বন্ধু ছিলি, কিন্তু তোর বেইমানির কারণে তুই আমার শত্রু হয়ে গিয়েছিস।
আজকের দিনটা কারোর সামনে আসতো না, শুধুমাত্র তোর বেইমানির জন্য এই অবস্থা। আমি বেইমানি করিনি, করেছিস তুই। কিং হওয়ার জন্য তুই আমাকে মারতে চেয়েছিলি, আর আমিও তোর সাথে বেইমানি করতে বাধ্য হয়েছি। সত্যি বলতে কি, তোকে আরও আগে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজ তোর কারণে সময় নষ্ট হতো না। চাইলেও তুই আজ আমাকে মারতে পারবি না। মেহরাবের কথা শুনে আনাফ তার রিলোড দিয়ে পিস্তলটা মেহরাবের দিকে তাক করে। এটা দেখে কেউ কিছু বলছে না, সবাই কেবল বোকার মতো চেয়ে আসে। আনাফ টিগারে চাপ দিবে, তখনই দূর থেকে সাইলেন্সার লাগানো স্নাইপার বুলেট এসে আনাফের ডান হাতের কবজিতে লেগে যায়। আনাফের হাত থেকে গানটা পড়ে যায় মাটিতে। আনাফ বাম হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। মেহরাব শব্দ করে হাসতে হাসতে নিচে পড়া পিস্তলটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। দূর থেকে কেউ আসছে, যার কারণে সামনে আলোগুলো বাধা পাচ্ছে। সবার দৃষ্টি সেদিকে। কালো রকটার ড্রেস, মাথায় কালো লম্বা টুপি, মুখে মাফিয়া মাস্ক, হাতে কালো কালারে AWM নিয়ে সবার সামনে দাঁড়ায়। মেহরাব ছাড়া সবাই আগন্তুকটাকে চেনার চেষ্টা করছে, কিন্তু কেউ আগন্তুকটাকে চিনতে পারছে না। সবার দৃষ্টি যখন আগন্তুকের দিকে, তখন মেহরাব পাশে একে নিয়ে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের বুকে গুলি চালায়। হঠাৎ করে গুলি চালানোর শব্দে সবাই মেহরাবের দিকে তাকায়। মেহরাব একটু হাসে, একবার আগন্তুকটার দিকে চেয়ে জোরে জোরে বলতে থাকে, চলে এসেছে আমার খেলোয়াড়, নিজ হাতে তৈরি করেছি আমি তাকে। মাস্তানির এই জগতে আমি মাস্টার মাইন্ড খেলতাম, আর মাস্তানি করতো সে। এখন খেলাটা শেষ করে আমি আমার অপেক্ষায় সমাপ্তি ঘটাবো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আসে আগন্তুকটার দিকে, বোঝার চেষ্টা করছে কে এই আগন্তুক যাকে মেহরাব নিজ হাতে তৈরি করছে। কিন্তু সবার চিন্তা চেতনা বৃথা যায়, কেউ চিনতে পারছে না তাকে। সবার এমন অবাক হওয়া চাওয়া দেখে আগন্তুকটা মুচকি হেসে মাথার লম্বা টুপিটা সরায়, মুখ থেকে মাস্কটা সরায়। আগন্তুকটাকে দেখে রাফি মুখ ফুটে বলে ওঠে, নুসরাত তুমি? ইয়েস, আই এম নুসরাত, মাস্তানি শহরের ছোট একটা মাস্তান। ছোট থেকেই মাফিয়াদের স্টাইল আমার কাছে ভালো লাগতো, কিন্তু কখনো সামনে থেকে সেই ভয়ঙ্কর মাফিয়াগুলোর মুখ দেখতে পেতাম না। আজ আমার কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে, নিজ হাতে কিছু মাফিয়া শিকার করব। কথাটা বলেই AWMটা রিজের দিকে তাক করে। চোখের পলকের আগে নুসরাতের স্নাইপার থেকে একটা বুলেট যেয়ে রিজের কপালটা ভেদ করে বাইরে চলে যায়। পাশে দাঁড়িয়ে থাকা আনাফ যেন বিশ্বাসই করতে পারছে না নুসরাত এমন কিছু করবে। আনাফ ভয় পেয়ে যায়। নুসরাত স্নাইপারটা রিলোড দিয়ে আনাফের দিকে তাক করে বলে, গেট রেডি ফর ডেথ মিস্টার আনাফ। আনাফ কথাটা শুনে ভয়ে একটা ঢোক গিলে বলে, আমি জানি মিস্টার আনাফ, আপনি আমার বাবা না। আমার বাবার নাম শামীম আহমেদ, যে একসময় আপনার অতি কাছের বন্ধু ছিল, কিন্তু আপনি আমার বাবার সাথে বেইমানি করে মেরে ফেলেছেন। আমাকে ছোট থেকে নিজের মেয়ে হিসেবে লালিত পালিত করেছেন। আমি আজকের এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, আজ তা এসে গেছে। নুসরাত মামনি, এগুলো মিথ্যা কথা। আমি তোমার আসল বাবা, তুমি আমার নিজের মেয়ে। আনাফ, আজ যতই মিথ্যা বলিস না কেন বাঁচতে পারবি না তুই। মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস তুই, এখন সত্যিটা বলে দে। কি সত্যি বলবো আমি? এটা যে শামীমকে আমি মারিনি। নুসরাত শোনো, আমার কথা, তোর বাবাকে মেরেছে। আনাফ আর কোনো কথা বলতে পারে না। নুসরাতের হাতে থাকা স্নাইপার থেকে একটা বুলেট বের হয়, যেটাকে আনাফের গলায় লাগে। পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। আশেপাশে শোনা যাচ্ছে মানুষগুলোর নিঃশ্বাস ছাড়ার শব্দ। এবার নুসরাত বলে, মেহরাব সাহেব, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া শেষ। এবার আপনার খেলাটা শেষ করার পালা। কাকে শেষ করতে হবে? মেহরাবের হাতে থাকা সিগারেটটা প্রায় শেষের দিকে চলে এসেছে। একটা জোরে টান দিয়ে ধোঁয়াগুলো নির্বিচ্ছিন্ন মুক্ত বাতাসে ছেড়ে দেয়। তিনি এবার বেশ গম্ভীর গলায় বলতে থাকে, গেম খেলা শেষ, কিন্তু অ্যাকশন তো এখনো শুরু হবে। নুসরাত আমার মাইন্ড গেমের সেই মাস্তান। রাফি আর দেরি করতে চায় না। পায়ের কাভার পয়েন্ট থেকে ছোট পিস্তলটা বের করে একটা গুলি করে বুলেটটা যে নুসরাতের বাম হাতে লাগে। নুসরাতের হাত থেকে AWMটা নিচে পড়ে যায়। রাফি হাসতে হাসতে বলে, তোদের খেলা খেলতে খেলতে আমার সময় নষ্ট করে ফেলেছিস। আমি আর বেশি টাইম নষ্ট করতে চাই না। এখানে যত সময় নষ্ট হবে, মৃত্যু তার তত কাছে হানা দেবে। মাস্তানের জগৎটা শুধু রক্তের খেলা। এখানে সবাই রক্তের নেশায় মেতে ওঠে।
যার পিস্তল থেকে যত তাড়াতাড়ি সঠিক নিশানায় বুলেট বের হবে সেই বেঁচে যায়। যারা পিছন থেকে মেরে দেয় তারা লুজার না, তারাই আসল মাস্তান। সবার পাশে দাঁড়িয়ে থাকা সালমান একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। এভাবে সে একটু সামনে যে বলতে থাকে, তোদের এই বিরক্তিকর কাহিনী আমার কাছে ভালো লাগছে না। আমি মাফিয়া কিং হতে চাই। এখন তোদের কাউকে বাঁচতে দিব না। সালমান কথাটা বলে কোমরের পেছন থেকে একটা পিস্তল বের করে, চোখের পলকের আগে 2টা গুলি করে। প্রথম বুলেটটা যে নুসরতের কপালে লাগে। গরম বুলেট নুসরতের নরম চামড়া ভেদ করে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। দ্বিতীয় বুলেটটা যে সোজা মেহরাবের ডান পায়ে লাগে। মেহরাব ব্যথায় চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। সবাই অবাক সালমানের এমন কাণ্ডে। সালমান নিচে পড়ে থাকা সিগারেটটার প্যাকেট আর লাইটার হাতে নিয়ে তার থেকে একটা সিগারেট বের করে চালায়। মনের সুখে বড় করে একটা টান দিয়ে বলে, আমি জানি মেহরাব মাফিয়া কিং হওয়ার জন্য আমাকে আর ফারহাদকে ব্যবহার করছে। মেহরাব বেইমানি করে আমাদের দুজনকে মেরে দেবে, তাই নিজে হাতে গুলিটা করলাম তাকে। সালমান, তুই এটা কি করলি? আমি রাফিন আর রাজকে মেরে তোকে মাফিয়া কিং বানিয়ে দিতাম, তবে কেন তুই পিছন থেকে আমার সাথে বেইমানিটা করলি? পিছন থেকে মারাটা আমার স্টাইল, তাও আবারও ছোট থেকে। পরিবেশটা থমকে গেছে সালমানের অবাক করা কাণ্ডে। রাফি আর রাজ জানে সালমান সবার সাথে বেইমানি করে, কিন্তু সবার সামনে এভাবে বেইমানি করবে ভাবাচ্ছে দুজনকে। রাজ এতক্ষণ মাটিতে পড়ে ব্যথে কাতরাচ্ছিল, কিন্তু এখন উঠে 2 হাঁটু ভাঁজ করে বসে হাতে একটা পিস্তল নাড়াচাড়া করছে। সবার দৃষ্টি এখন রাজের দিকে। এবার রাজ শব্দ করে হেসে বলে, মাফিয়ার শহরে রাফিয়ানের শত্রু থাকবেই, তাই বলে কি শত্রুকে কিছু না বলে ছেড়ে দেব? আমি শত্রুর সামনে নিজেকে দুর্বল করি, কারণ হলো শক্তিশালী শত্রু কখনো দুর্বলকে মারে না। আমি চান্স দিতে নয়, চান্স নিতে ভালোবাসি। আমার মাইন্ড গেম খুব আলাদা টাইপের। আমি কাউকে কপি করে মাইন্ড গেম খেলি না, নিজের মতো করে গেম সাজাই আর সেটা জিতে বাড়ি ফিরি। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ফরাত এবার রেগে কথা বলতে শুরু করে। সালমান, এই শালাকে আগে মারার দরকার, বেশি কথা বলে ফেলেছে কিন্তু। ফরাত কথা শেষ হওয়ার সাথে সাথে রাজ একটা গুলি করে বুলেটটা যে ফরাতের বুকের বাম পাশে লাগে। ফরাত বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। মুরগির বাচ্চার মতো করে হাত পা নাড়াচাড়া করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে সালমানের হাতে থাকা পিস্তলটা রাজের দিকে তাক করে, জোরে জোরে হাসতে হাসতে বলে, এই কুত্তার বাচ্চা, তুই কি করলি এটা? ফারহাদকে মেরে দিলি কেন? তোকে আমি এখানেই শেষ করব। আমার গেম খেলা এখনো শেষ হয়নি, আরেকটা খেলা দেখবি? দেখ তাহলে। রাজ কথাটা বলে শেষ করার সাথে সাথে আশেপাশে সব বডিগার্ডগুলো নিচে পড়তে থাকে। কোথা থেকে যেন সাইলেন্সার লাগানো স্নাইপার চালানো হচ্ছে, যার কারণে কারো কপালে কারো বুকে এসে বুলেটগুলো পতিত হচ্ছে। সালাম, তুই আমাদের সাথে বেইমানি করছিস, সেটার কঠিন শাস্তি তুই এখন পেয়ে যাবি। রাজের কথা শুনে সালমান ভয় পেয়ে যায় আর ভিতরে থাকে। রাফি হাতে গানটা নিয়ে সালমানের চুলগুলো ধরে সালমানের মুখটা হাঁ করে পরপর 3টা গুলি করে। সবগুলো বুলেট সালমানের মুখের ভিতর খরচ হয়। রাফি উঠে এসে মেহরাবের সামনে দাঁড়ায়, আর রাজ কোনো মতে পড়ে থাকা চেয়ারটা টান দিয়ে পায়ের উপর পা তুলে বসে একটা সিগারেট চালায়। রাফি মেহরাবের মাথা বরাবর পিস্তলটা তাক করে পিস্তলের টিকারে চাপ দিবে, তখনই 2টা ব্ল্যাক কালারের বাইক এসে থামে তাদের সামনে। বাইকের হালকা ধাক্কায় রাফির হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। রাফি তার ডান হাতে হালকা ব্যথা পায়। বাইক থেকে আগন্তুক 2টা নামে, পরনে তাদের মাফিয়ার রকস্টার কালো ড্রেস। এবার আগন্তুক 2টা নিজেদের জোকার মার্কটা খুলে ফেলে। রাফি আর রাজ আগন্তুক 2টার চেহারা দেখে বলে, রিমি, জান্নাত। রিমি যে মেহরাবের সামনে দাঁড়ায়। মেহরাব নিচে হালকা করে 2 হাঁটু ভাঁজ করে বসার চেষ্টা করে, হা হা করে হাসতে হাসতে বলে, চলে এসেছে আমার মেয়ে, এখন তোদের সব কটাকে মেরে শেষ করে দিবে। মেহরাবের কথা শুনে রিমি মুচকি হেসে বলে, আজ তোমাকে আমি বাঁচাতে আসিনি বাবা, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। মানে? তুমি আমাকে মিথ্যা একটা গল্প শুনিয়েছিলে যে আমার মাকে তোমার বড় ভাই মেরেছে, কিন্তু আমি তোমার গোপন ডায়েরিটা পড়ে সব জেনে গিয়েছি। আজ আমি সেই প্রতিশোধ নেব। মা, এটা মিথ্যা কথা।
মেহরাব আর কথা বলতে পারছে না। এর আগেই রিমি পিছন থেকে 2টা পিস্তল বের করে গুলি করতে থাকে। যতক্ষণ পর্যন্ত বুলেট শেষ না হয় ততক্ষণ পর্যন্ত গুলি করতে থাকে। মেয়েরা ফ্যাল করে আসে আকাশের দিকে। রিমি পিস্তল 2টা নিচে ফেলে দিয়ে রাজদের কাছে আসে। রিমি যে রাজের পাশে দাঁড়ায়। জান্নাত রাফির সামনে এসে হাঁটু ভাঁজ করে রোমান্টিকভাবে প্রপোজ করে স্টাইলে বলতে থাকে, জীবনটা অনেক সুন্দর। যদি কারো ভালোবাসায় এ জীবন পূর্ণতা পায়, যদি কেউ তোমার কষ্টটা ভাগ করে নিতে চায়, আর আমি তোমার কষ্টগুলো নিতে চাই, আমার সকল আনন্দ তোমার মাঝে বিলিয়ে দিতে চাই, ভালোবেসে সারা জীবন ভালোবাসায় বেঁধে রাখবো। যদি একটা বার সাড়া দাও, বিধাতাও কষ্ট পাবে যদি তুমি আমার না হও। জীবনে মরণে বেঁধে রাখিব প্রিয়তম, জনম জনম ধরে। সখা যদি হাত দুটি বাড়াও, ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি। যদি শয়নের স্বপ্নে তাকেই নিয়েই হৃদয় মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি তোমায় ভালোবাসি। যদি অনুমতি দাও, সারা জীবন ভালোবাসতে চাই। ভালোবাসি রাফি, অনেক অনেক ভালোবাসি তোমাকে। শুরু হয়ে যায় বৃষ্টি। রাফি জান্নাতকে নিচ থেকে উঠে দাঁড় করে জড়িয়ে ধরে। এটা দেখে রাজ ও রিমি মুচকি হেসে দুজনকে ভালোবাসার আবেশে জড়িয়ে ধরে। শুভ সমাপ্তি। এই ভেজা রাত, এই হাওয়া, একটু তোমায় কাছে পাওয়া, চাঁদি ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া, স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম, দূর থেকে আরো কাছে যাওয়া। এই ভেজা রাত, এই হাওয়া, একটু তোমায় কাছে পাওয়া, হৃদয়ে সাজাই আমি হাজারো আশা, পড়ে দেখো চোখে সেই না বলা ভাষা। হৃদয়ে সাজাই আমি হাজারো আশা, পড়ে দেখো চোখে সেই না বলা ভাষা। স্বর্গ পাওয়া হলো তোমাকে পেয়ে, জোছনার আলো দিয়ে ছোঁয়া। এই ভেজা রাত, এই হাওয়া, একটু তোমায় কাছে পাওয়া, চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া। পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে, ভালোবাসা রঙে যায় সে ছবি এঁকে। পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে, ভালোবাসা রঙে যায় সে ছবি এঁকে। সূর্যের মতো তুমি শক্তি আমার, রোদ হয়ে মনে দিলে ছোঁয়া। এই ভেজা রাত, এই হাওয়া, একটু তোমায় কাছে পাওয়া, চাঁদ ডুবে যাই মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া। স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম, দূর থেকে আরো কাছে যাওয়া। এই ভেজা রাত, এই হাওয়া, একটু তোমায় কাছে পাওয়া, চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া। গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আর সবাই নিজেদের খেয়াল রাখবেন। পরের গল্পের জন্য অবশ্যই রেডি থাকবেন।